অবশেষে রাজ্য বাজেট পেশ হলো। পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে ২৬-এর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য পাশাপাশি থেকে সেই বাজেটের ছবিও দেখিয়েছেন। বাজেটের যেভাবে একসঙ্গে পরপর অনেকগুলো বিষয়ে ঘোষণা বাজেটের প্রসঙ্গে, তা সত্যিই এবার আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে পারে। কেন্দ্রীয় বাজেটে আমরা দেখেছিলাম মধ্যবিত্তদের জন্য যা যা করবার সেটা কেন্দ্র সরকার করছে, এমনটা দাবিও করছেন তারা, এবং বিশেষ করে ১২ লক্ষ পর্যন্ত আয়ে কোনো রকম আয়কর দিতে হবে না, এটা নিয়েই অনেক তীব্র জল্পনা কল্পনা রয়েছে। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে বিরোধী শিবির তারা বারবার প্রশ্ন তুলেছে। এবার রাজ্যের বাজেটের ক্ষেত্রে ঠিক কী থাকলো আর কী থাকলো না, কোন জায়গাতে খামতি থেকে গেল, এমনটা সাধারণ মানুষ থেকে শুরু করে আম জনতা থেকে শুরু করে বিরোধী শিবির কি বলছে, শুভেন্দু অধিকারী কি বলছে, তার সঙ্গে সঙ্গে বিজেপিরই বা মন্তব্য ঠিক কি বলতে চাইছেন তারা, আপনাদের সামনে রাখার চেষ্টা করব। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা, আর ঠিক আজ মূল আলোচনার বিষয় রাজ্য বাজেট। এবং রাজ্য বাজেটে একের পর এক অনেকগুলো বিষয়ের দিকে ফোকাস করা হয়েছে। তার মধ্যে বিশেষ করে যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট বলে আমরা মনে করছি তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান, যা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলেছে। দীপক অধিকারী ঘাটালের সাংসদ, তার দিকে অনেক আঙুল তোলা হয়েছে এবং কেন্দ্র সরকারের থেকে কোনো রকম সাহায্য পাওয়া যায়নি এই বিষয় নিয়েও বারবার মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দীর্ঘদিনের আশা ঘাটাল মাস্টার প্ল্যান, সে জায়গায় সত্যি কি এবার ফলপ্রসূ হলো? আর ঠিক সেখান থেকেই আরও একবার রাজনৈতিক বিতর্ক শুরু হতে চলেছে, রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। অনেকেই অনেক কথা বলছেন। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মন্তব্য করে বসেছেন। আর ঠিক সেখানে যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে শশী পাজা, দেখুন সেখানে নওশাদ সিদ্দিকীকেও দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে রয়েছেন। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন। বাজেট পেশ নিয়ে মূলত তার যা যা প্রকাশ সামনে এসছে তা নিয়েই আজকের মূল আলোচনার বিষয়। একদিকে যখন ঘাটাল মাস্টার প্ল্যান, অন্যদিকে ডিএর আবারও 4% বৃদ্ধি। আমরা সরাসরি এই বিষয়ে নজর রাখবো, কিন্তু তার আগে যে বিষয়গুলোর দিকে অত্যন্ত ফোকাস করা হচ্ছে তা হলো দিনভর নাটক চলেছে বিধানসভায়। রাজ্য বাজেটে বাড়লো ডিএ, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পর্যন্ত বেড়েছে। নজর রাখতে হচ্ছে আজ ভিক্ষা নয়, কেন্দ্রীয় হারে ডিএর দাবি ইতিমধ্যেই সরকারি কর্মীদের, প্রত্যাশা বেশি ছিল তৃণমূলপন্থীদেরও। রাজ্য 3% ডিএ বাড়াচ্ছে, এর ফলে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্তি দাঁড়ালো 6%, কিন্তু তাদের প্রত্যাশা কেন্দ্রীয় হারে, যা এই মুহূর্তে 35%। কেন্দ্র শীঘ্রই আরও 4% ডিএ ঘোষণা করতে পারে, এমনটাও জানা যাচ্ছে। অন্যদিকে যে বিষয় বারবার সামনে আসছিল এই বিষয়গুলো, এবং তার সঙ্গে সঙ্গে এবার আবারও ডিএ বৃদ্ধি হলো রাজ্য পক্ষ থেকে। দিনভর নাটক চলল বিধানসভা এবং রাজ্য বাজেটে বাড়ল ডিএ, 4% ডিএ বেড়েছে এবং এখনও পর্যন্ত ফারাক থেকে যাচ্ছে, তাও 35%। এই বিষয় নিয়েও মন্তব্য করছেন বিরোধী শিবির। আয়ের দিশা না রেখেই লাগাম ছাড়া খরচের প্রতিফলন। নতুন বছরের 2024-25 বাজেট রাখার অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। শনিবার বিধানসভায় রাজ্য সরকার পাল্টা দাবি করেছে, অতিরিক্ত খরচ ধাপে ধাপে কমিয়ে মজবুত আর্থিক শৃঙ্খলার ছাপ রাখা হয়েছে বাজেটে। এদিন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, কেন্দ্র তাদের বরাদ্দ ঠিকমতো পাঠালে অতিরিক্ত এত খরচও করতে হতো না রাজ্যকে। একই সঙ্গে এদিন 2023-24 আর্থিক বছরের জন্য
ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট এর সংশোধনী পেশ করেছে রাজ্য। তাতে রাজ্যের অভ্যন্তরীণ উৎপাদন নিরিখে ধারের সীমা কিছুটা বাড়ানোর কথাও বলা হয়েছে। এক নজরে রাজ্য বাজেট 2025-26 কোন খাতে কোথায় ব্যবহার। বাংলায় বাড়ি প্রকল্পে 9,600 কোটি বরাদ্দ। নেক্সট প্লেট। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে বরাদ্দ 26,700। গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতে বরাদ্দ 44,000 কোটি টাকা। এছাড়া গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতে বরাদ্দ 44,000 কোটি টাকা। আপনারা পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ইতিমধ্যে 1,500 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানে যা নিয়ে শুরু করেছিলাম বরাদ্দ হয়েছে 500 কোটি টাকা। বিদ্যালয়ের শিক্ষা খাতে 41,000 কোটি টাকা। স্বাস্থ্য খাতে 21,355 কোটি টাকা। নদী বন্ধন প্রকল্পে বরাদ্দ 200 কোটি টাকা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন প্রকল্প। ধানমন্ডি প্রকল্পে 200 কোটি টাকা। গঙ্গাসাগর সেতু নির্মাণে বরাদ্দ 500 কোটি টাকা। উচ্চশিক্ষা খাতে বরাদ্দ 6,593.58 কোটি টাকা। বাংলা বাড়ি প্রকল্পে 9,600 কোটি বরাদ্দ হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ 26,700। ঠিক এই বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজ্য বাজেট যখন একদিকে পেশ হচ্ছে, অনেকগুলো বিষয় এখানে গুরুত্বপূর্ণ। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী মোট বাজেটের নিরিখে অতিরিক্ত খরচের বহর 2020-21 সালে 12.2% থেকে কমিয়ে চলতি আর্থিক বছরে আনা হয়েছে 4.5%। বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের কেন্দ্রীয় নীতি মেনে নেওয়ায় ধার করার সীমা 0.5% বাড়ানোর কথা জানানো হয়েছে। ফলে এখন জিএসডিপির নিরিখে 3.5% ঋণ নেওয়া যাবে। নিয়ম অনুযায়ী প্রতি বছর বাজেটের অতিরিক্ত কোনো খরচ করলে সরকারকে তা বিধানসভায় পাশ করাতে হয়। 2023-24 চলতি আর্থিক বছরে বাজেটে বরাদ্দ অতিরিক্ত প্রায় 15,262 কোটি টাকা খরচ করেছে রাজ্য। মোট বাজেটের নিরিখে যা 4.5%। ঠিক এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ঠিক এই জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছেন এই বাজেটকে ঘিরে। রাজ্যের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, শিল্পের কোনো কথা নেই। মহিলাদের জন্য একটিও শব্দ বাজেটে রাখা হয়নি। বাজেটে কর্মসংস্থানের কথা নেই। আর কি বলছেন তিনি? বলছেন স্বাস্থ্যক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা নেই। এছাড়া রাজ্যের বাজেট কৃষক বিরোধী বলছেন শুভেন্দু অধিকারী। বলছেন বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, শিল্পের কোনো কথা নেই। ঠিক এই জায়গায় চন্দ্রিমা বিধানসভায় বলেন সামাজিক প্রকল্প আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই খরচগুলো করা হয়েছে। কেন্দ্রও তার বরাদ্দ করা টাকা রাজ্যকে দেয়নি, তাই বেশি খরচ করতে হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরের কর্তাদের দাবি দায়িত্বশীল এবং আর্থিক শৃঙ্খলা মেনে চলা হয়েছে বলেই অতিরিক্ত খরচ কমানো হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসবো, কিন্তু এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জড়িত রয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, তৃণমূল রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে ইতিমধ্যেই আরও একজন জুড়ে গিয়েছেন, রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে অপার্থিব ইসলাম, তৃণমূল সমর্থক। আপনাদের সকলকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথমেই যাব অপার্থিববাবুর কাছে। অপার্থিববাবু, শুভেন্দু অধিকারী বিশেষ করে বিরোধী দলনেতা তিনি মন্তব্য করছেন রাজ্যের বাজেটের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা এইসব থেকে ফোকাসই করা হয়নি। উল্টে কেন্দ্রীয় বাজেটের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেখানে নানান রকম প্রকল্পের কথা তারা মেনশন করেন, কার্যত আমরা সবাই দেখেছি। এবার এই কেন্দ্র রাজ্য সংঘাত দিনের পর দিন বেড়েই চলেছে। এবারেও আপনারা সরাসরি অভিযোগ আনছেন যে কেন্দ্র যদি সঠিকভাবে সব কিছু দিত তাহলে এতগুলো খরচাই হতো না, এতগুলো খরচই হতো না, যা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন। অপার্থিববাবু নমস্কার। এবং যারা টিভির দর্শক যারা আছেন সকলকে আবার নমস্কার। তা শুভেন্দুবাবু যে কথা বলেছেন, উনি তো ব্যাপারটা বলছেন যে মানে কাজের জন্য কোনো কিছু বলেননি। ওনারা তো 14 সাল থেকে আছেন 2 কোটি করে, আজকে 10 বছর পার হয়েছে, 10 কোটি তো চাকরি দিয়ে দিয়েছেন। ওনারা তো চাকরি করার লোক নাই, ওনাদের তো চাকরি অনেক দিয়ে দিয়েছেন। ওনারা যেগুলো বলছেন, যেগুলো সব থেকে প্রাধান্য হচ্ছে যে কেন্দ্র সরকারের ইচ্ছাকৃতভাবে এত বঞ্চনা, বঞ্চিত সমস্ত কিছু, স্বজন পোষণ থেকে আরম্ভ করে বাংলাকে যে বঞ্চিত, তারপরেও যে বাংলা আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে অর্থনৈতিকভাবে,
বাংলার প্রত্যেকটা মানুষ আজকে জনমুখী বাজেট তৈরি করেছেন আজকে এই জায়গায়। কোন স্তরে কোন জায়গাতে তিনি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার কোন জায়গায় করেননি। বিরোধীরা বিরোধীদের কথা বলবেন। আজকে যদি আমি বলি যে আজকে 2 কোটি চাকরি যে বছরে ছিল সেটা কোথায় গেল সেই চাকরি? তারা যে চাকরির কথা আজকে বলছেন এটা লজ্জা করার দরকার একটু, যে আজকে বছরে 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন। বাংলার বাড়ির টাকা আজকে বাংলার সরকারকে দিতে হচ্ছে, যেটা আমাদের পাওনা হকের টাকা। প্রত্যেকটা হকের টাকাকে আজকে কেন্দ্র আমাদেরকে বঞ্চনা করেছে, বঞ্চিত করেছে আমাদেরকে। সেই জায়গা থেকে আজকে বাংলার বাড়ির টাকা দেয় না তারা। আজকে এই 100 দিনের কাজের টাকাই বাড়ি দেন না, আজ টাকা দেন না 100 দিনের যে কাজ হবে সেটা বন্ধ করে দেন। আজকে তো বিরোধীরা বিরোধীর মতোই বলবেন আজকে এই জায়গাটাতে। তারা কি করেছেন? আজকে তাদের যে বাজেট হচ্ছে সেটা তো মানে একদম ধনী শ্রেণীর মানুষের জন্য, বাংলার গরিব মানুষের জন্য কি ভেবেছেন? আর আজকে বাংলার মানুষের জন্য যে কথাটা ভাবছে, এমন একটা স্তর নাই যেটা বাংলার মানুষ উপকৃত হয়নি। আজকে কৃষকদের জন্য বলছেন, তারা বলতে পারবে কৃষকদের জন্য কি করা হয়েছে? আজকে বাংলার কৃষককে জিজ্ঞেস করুন। আমরা তো আপনার উল্টো পাল্টা বলবো। আমরা নিজের দলের মতো নিজের সরকারের কথা বলবো, আমরা নিজের সরকারের কথা বলবো, কিন্তু বাংলার কৃষকদের মুখ থেকে শুনতে হবে যে কতটা উপকৃত এই সরকারের দ্বারাই। বাংলার মহিলাদেরকে, মা বোনেদেরকে জিজ্ঞেস করতে হবে এই সরকারের দ্বারা কতটা উপকৃত। আজকে তারা যে আজকে একটা কথা বলতে গেলে মানে বলতে এসে যায় কথাটা, আসলে গোবর খেয়ে মাথাগুলো চলে গেছে, বুঝলেন তো। আজকে বলেন যে চাকরির কোনো জায়গা নেই, আজকে এই কথাটা বলছেন। তো ওনাদের 2 কোটির চাকরি বছরে 14 সাল থেকে 10 সাল হয়ে গেল, আজকে 25 সাল 11 সাল পড়ছে, তাহলে কত কোটি চাকরি হয়? সেই চাকরিটা কোন জায়গায় কে পেয়েছে যদি একটু দেখান, আমি আর কোনোদিন এখানে আপনাদের বিরোধিতা করব না ওনাদের। বেশ, আমি এখানে আলিবাবুর কাছে যাব। আলিবাবু যা বলছেন অপার্থিব বাবু, কি বলবেন সে বিষয়ে? প্রথমত হচ্ছে উনি ওনার নামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কেন্দ্রের সঙ্গে ওনারা সম্পর্ক রাখবেন না এবং তার পরিণাম বাংলাকে ভুগতে হচ্ছে, আপনারা সকলেই জানেন। তবুও নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের স্বার্থে বহু প্রকল্প এবং টাকা এই রাজ্যের জন্য বরাদ্দ করেছেন, অনেক প্রকল্পের স্যাংশনও করেছেন, আপনারা জানেন। আজকের বাজেট প্রসঙ্গে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাজেট, আপনি যে বলছেন বাংলার জন্য অনেক কিছু করা হয়েছে, কি কি করা হয়েছে? দেখুন, প্রত্যেকটা গ্রামীণ জেলাগুলোতে, গ্রামীণ শহর সবগুলো জেলাগুলোতেই আপনারা জানেন যে ক্যান্সার ইউনিট করা হবে, আপনারা জানেন হসপিটালের ক্যান্সার ইউনিট হবে। অপরদিকে পর্যটন শিল্পে কর্মসংস্থান হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেনিফিট পাবে। অপরদিকে আপনারা জানেন যে বালুরঘাটের যে রেলের সম্প্রসারণের কাজ সেটাও অলরেডি হবেই। অর্থাৎ এইমস হসপিটাল আমাদের আরো মানে নতুন করে তৈরি হবে। আমাদের পশ্চিমবঙ্গ আমরা এইমস হসপিটাল অবশ্যই পাবো, রায়গঞ্জে হোক, জলপাইগুড়িতে হোক আমরা পাবো। আপনি রায়গঞ্জের কথা বলছেন, আপনি বালুরঘাটের কথা বলছেন, তার কারণ সেখানে সাংসদ রয়েছে, একদিকে কার্তিক পাল, অন্যদিকে বালুরঘাটের কথা আপনি বলছেন, সেখানে রয়েছে সুকান্ত মজুমদার। আমি বলছি দুর্গাপুর তো অত্যন্ত একটা বড় হাব, বর্ধমান দুর্গাপুর, সেখানে নিয়ে কি ভাবছেন? না, দুর্গাপুর বড় হাব ভালো কথা। দুর্গাপুরে বহু বছর ধরে কেন্দ্রীয় সরকারের সাহায্য। আজকে দুর্গাপুর কি করে হলো? ভারতবর্ষের মধ্যে একটা A1 পর্যটন, একটা মানে A1 একটা শহরে পরিণত হয়েছে, শিল্পাঞ্চল পরিণত হয়েছে। কিসের জন্য? কেন্দ্রীয় সরকারের নজর না থাকলে আজকে দুর্গাপুর হতো, IIT হতো দুর্গাপুরে। এই কারণে বলছি যে সমভাবে বন্টন সারা ভারতবর্ষের গ্রামীণ এলাকাগুলোতে সমভাবে যেন উন্নয়ন পৌঁছায় কেন্দ্রীয় সরকারের। তার জন্য এবার হয়নি, সামনের বার হবে, পরের বার হবে। একসঙ্গে সব রাজ্যের প্রকল্প সবগুলো বাংলাতে এনে দিতে হবে এমন তো কোনো কথা নেই। যে কথাটা বলতে চাচ্ছিলাম পশ্চিমবঙ্গের বাজেট প্রসঙ্গে, এই পশ্চিমবঙ্গের বাজেট সম্পূর্ণ হতাশায় ভরপুর। কি যে এখানে শিল্প, কর্মসংস্থান, তারপরে হলো স্বাস্থ্য, শিক্ষা, কোনো খাতেই রাজ্য সরকার পরিষ্কার কোনো নির্দিষ্ট দিশা দিতে পারেনি। অপরদিকে আপনারা জানেন যে এই মুহূর্তে সব থেকে বেশি আমাদের কর্মসংস্থানের কোনো সংখ্যা রাজ্যে নেই। অপরদিকে আমরা কি দেখলাম? শিক্ষার নামে একটা ধর্মান্ধতার লাইনে এই সরকার এগিয়ে যাচ্ছে, কারণ 600 মাদ্রাসাকে এরা অনুমোদন দিয়েছে। আচ্ছা, 600 মাদ্রাসাকে অনুমোদন দেওয়া মানে মাদ্রাসা থেকে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে পার হয়ে মানে বেরিয়ে আসছে, অর্থাৎ FM, ফাজেল, টাইটেল, MM এই যে ডিগ্রিগুলো পাচ্ছে, অপার্থবাবু জানে যে এই ডিগ্রিগুলো দিয়ে কি হবে? একটা আপনার প্যারা টিচারও হবে না,
একটা মানে থানাতে যে একটা ওই সিভিক পুলিশ লাগে, এই ডিগ্রিগুলো থাকলে একটা সিভিক পুলিশেরও চাকরি হবে না। তাহলে এই যে 600 মাদ্রাসার যে অনুমোদন করা হলো, কারণ মুসলিম সমাজকে পিছিয়ে দেওয়ার জন্য এই ধরনের জাতীয় শিক্ষার পরিবর্তে ধর্মীয় শিক্ষা প্রচলন করে সংখ্যালঘু তোষণের ব্যবস্থা করেছে। আমি একজন নিজেই সংখ্যালঘু মানুষ, মুসলিম হিসাবে, তবু আমাকে বলতে হচ্ছে আজকে এই সরকার আমার মুসলিম সমাজকে, এই যে 3-3.5 কোটি মুসলিম সমাজ আমাদের পশ্চিমবঙ্গে আছে, তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা চালু করেছেন। এটা দুর্ভাগ্য। মমতাকে এই জন্য ধিক্কার জানাচ্ছি যে মুসলিম সমাজের তিনি ভোট চান, মুসলিম সমাজের সার্বিক উন্নয়ন তিনি চান না। মুসলিম সমাজ যেন অন্ধকারে থাকে, তারা যেন ধর্মীয় শিক্ষার মধ্যে পড়ে থাকে, তারা যেন ভারতবর্ষের যে আলোর জগৎ, এই জগৎটা যেন তারা দেখতে না পারে, তাদের সমাজ যেন দীর্ঘদিন ধরে পঙ্গু হয়ে জানে, এই অবস্থা চলতে পারে না। তাই আমরা চাই, আমরা যেটা চাই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ঠিক আছে, করতে হবে। বলি আমি বলি, উনি যে কথাটা বললেন, বাংলার বাইরে প্রত্যেকটা রাজ্যে মুসলিম চিহ্নিত করে করে ট্রেনের মধ্যে আজকে দাড়ি টুপি দেখে কোপানো হচ্ছে আজকে এই জায়গাটাতে। আজকে সম্পূর্ণ আজ বাজেট নিয়ে কথা হবে। অপার্থিব বাবু প্লিজ, অপার্থিব বাবু আজ বাজেট নিয়ে কথা বলুন, উন্নয়ন নিয়ে কথা বলুন প্লিজ। না না না, আমি এখানে দুজনকে থামাবো না প্লিজ, হবে না প্লিজ প্লিজ। অপার্থিব বাবু, আমি এটা বলতে দেবো না আপনাকে প্লিজ। অপার্থিব বাবু প্লিজ। আলী বাবু আসছি আপনার কাছে, আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আমি দুজনকেই জানাচ্ছি, আমি দুজনকেই বলছি, আলী বাবুকেও বলছি, অপার্থিব বাবুকেও বলছি, বিষয়টা ভালো করে বুঝে নিন। না 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 না, ধার্মিক কোনো কথা এখানে বলবেন না। না না, অপার্থিব বাবু প্লিজ। না, আমি দুজনকেই থামাচ্ছি, আমি দুজনকেই থামাচ্ছি। না, ফেয়ার ডাউন করতে বাধ্য হব, ফেয়ার ডাউন করতে বাধ্য হব। ফেয়ার ডাউন, পিসিআর ফেয়ার ডাউন করো। কারো কথা শোনা যাচ্ছে না। অপার্থিব বাবু প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, এমন কোনো কথা বা মন্তব্য করবেন না যার জেরে সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়তে পারে, প্লিজ। না, আমি আবারও বলছি, আমি আলী বাবুকেও বলছি, অপার্থিব বাবুকেও বলছি, হিন্দু মুসলিম করবেন না এখানে, এটা হিন্দু মুসলিম করার জায়গা নয়, প্লিজ। অপার্থিব বাবু, আলী বাবু প্লিজ, আমার কথা যদি আপনাদের কাছে যাচ্ছে, কাইন্ডলি আপনাদের কথা বন্ধ করুন প্লিজ। আলী বাবু আসছি, আলী বাবু আসছি প্লিজ। অপার্থিব বাবু প্লিজ, আমি আবারও বলছি, আপনারা প্রত্যেকে অনলাইনে রয়েছেন, স্টুডিওয়ে থাকলে অন্যরকম আবহ থাকে, অনলাইনে থাকলে অন্যরকম। প্লিজ বোঝার চেষ্টা করুন, কোঅপারেট করুন প্লিজ। আলী বাবু, অপার্থিব বাবু প্লিজ, অপার্থিব বাবু, আমি আবারও বলছি প্লিজ। আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু কি বলবেন? আমি অপার্থিব বাবুকে থামতে বলছি প্লিজ। আলী বাবু প্লিজ, এরকম করতে থাকলে কিন্তু ব্রেকে যেতে বাধ্য হবো প্লিজ। আপনারা হিন্দু মুসলিম করতে থাকুন, আমি এটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। দেখুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। আজ আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু বাংলার বাজেট, আর ঠিক আমরা আবার আলোচনায় ফিরে আসবো। আমি সরাসরি রতনবাবুর কাছে যাব। রতনবাবু, কার্যত আজ যা রাজ্য বাজেট পেশ হয়েছে, ইতিমধ্যে বিরোধী দলনেতা তার অভিযোগ জানাচ্ছেন যে এই বাজেট আদৌ সাধারণ মানুষের জন্য নয় এবং রাজ্যে কর্মসংস্থান নেই, কি বলবেন? দেখুন, কে অভিযোগ জানাচ্ছে না সেটা বড় কথা না অঞ্জনদা। সবচেয়ে বড় কথা, প্রথমে আপনাদের টাইপ টিভি চ্যানেলে যারা আছেন প্রত্যেকে শুভ সন্ধ্যা। কে অভিযোগ জানাচ্ছে সেটা বড় কথা। আপনারা যারা মাঠে ময়দানে কাজ করেন, আপনাদের বিভিন্ন চ্যানেলের যারা প্রতিনিধিরা আছে, আপনারা মাঠে ময়দান থেকে জানতে পারবেন যে এই বাজেট সাধারণ মানুষের কোনো সুরাহা হবে না। সাধারণ মানুষ যেটা চেয়েছিল, মধ্যবিত্ত বলুন, নিম্ন মধ্যবিত্ত মানুষ চেয়েছিল যে আমরা প্রত্যেক দৈনন্দিন যে জীবনের যে আমাদের লড়াই, দৈনন্দিন জীবনে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত পরিশ্রম করার পরে আমরা যেটুকু রোজগার করি, সেই রোজগারের পয়সায় বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে যখন বাড়িতে ফিরি, তখন হাতে কিছু পয়সা থাকে না। মানুষ চেয়েছিল যে মানে দৈনন্দিন যে আমাদের যে জীবনের যে চাহিদা, সেখান থেকে কিছু হয়তো সুরাহা পাওয়া যাবে, কিন্তু এই বাজেটের মধ্যে আমরা সেটা দেখতে পেলাম না। আমরা খুব আশা করেছিলাম যে অন্তত পক্ষে লক্ষ্মীর ভান্ডারে যেটুকুটা পয়সা দিচ্ছেন ইনি মাননীয়া,
আমরা আশা করেছিলাম অন্তত পক্ষে লক্ষ্মীর ভান্ডারে অন্তত পক্ষে 3 থেকে 4,000 টাকা উনি করবেন, কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না। কারণ দেখুন এইটা সরাসরি একটা মহিলাদের কিন্তু অ্যাকাউন্টে, এবং মহিলাদের কিন্তু রতনবাবু আপনি ফ্রিতে বিশ্বাস করেন? না, রতনবাবু আপনি ফ্রিতে বিশ্বাস করেন? ফ্রিতে বিশ্বাস করেন না। এই রাজ্যটা যে জায়গায় গিয়ে পৌঁছিয়েছে, যে জায়গাতে নিয়ে গেছে, একটা বলুন তো আপনারা একটা কাজ করুন না, আপনারা 26শে বিধানসভা নির্বাচনের আগে ম্যানিফেস্টোতে লিখে দিন যে লক্ষ্মীর ভান্ডারে আপনারা 4,000 5,000 টাকা দেবেন, 10,000 দেবেন, বলে দিন। লক্ষ্মীর ভান্ডার এখানে আমি বলতে কারণ ন্যায় প্রকল্পের কথা আমরা যেটা বলেছিলাম দেখুন প্রত্যেকের কথা বলছি না, সকলের জন্য বলছি না, আমরা বলতে চাচ্ছি যে না আপনারা তো ভাতার বিরোধী জানতাম, আমি তো জানতাম আপনারা ভাতার বিরোধী, সেই লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে আপনারা বাড়ানোর কথা বলছেন, দুটো একরকম কথা হলো কি? কন্ট্রাডিক্ট করছে নাকি? দেখুন অঞ্জনা দেখুন একটা কথা বলি, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা দল করি, আমরা কিন্তু মানুষের জন্য কিন্তু আমরা দরকার করি। মানুষ যেভাবে সুরাহা পাবে, যে মানুষ যে সুবিধা পাবে, সেইগুলো কিন্তু আমরা প্রশংসা করবোই। এটা লক্ষ্মীর ভান্ডার বলুন বা ন্যায় প্রকল্প বলুন বা মানুষকে কিছু, তাহলে রাজ্য ভালো করেছে বলুন, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের জন্য, আমাদের জন্য একটি বড় ক্রাউন হতে পারে। লক্ষ্মীর ভান্ডার নিশ্চয়ই রাজ্যের জন্য ভালো, তাহলে তাই তো? আর বিরোধিতা করবেন না লক্ষ্মীর ভান্ডার নিয়ে, যে লক্ষ্মীর ভান্ডার ভালোই করেছে, ভাতা দেয়নি অন্তত। লক্ষ্মীর ভান্ডার ভালো মন্দ করতে আসছে না, একটা করে বলি। দেখুন পশ্চিম বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তাতে একটা পরিবারের দেশে থাকার জন্য যেটুকু দরকার সেটুকু তারা সারা দিনে রোজগার করতে পারছে না। সেখানটাতে যে সরকার যেটুকুটা দিচ্ছে তাতে সংসার চলে না। আমি সেই সত্য এই কথাটা বলছি অঞ্জনা। আজকে যেটা আমরা বলেছিলাম ন্যায় প্রকল্পের কথা, আজকে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে অঞ্জনা। আরেকটা ব্যাপার বলি, প্রায় 4 লক্ষ কোটি টাকার বাজেট আজকে যেটা করেছে, তার মধ্যে শিক্ষা খাতে কত করেছে? শিক্ষা খাতে সেরকম আমরা দেখতে পাচ্ছি না। উনি যেখানে এখানে করেছেন এই গঙ্গাসাগরে 500 কোটি টাকা, সবচেয়ে একটা কথা না বললে নয়, 200 কোটি টাকা একটা গঙ্গা ভাঙন রোধে উনি 200 কোটি টাকার একটা প্রকল্প করেছেন, সেটা দিয়ে উনি নাকি গঙ্গার বাঁধবেন। এটা বড় হাস্যকর একটা ব্যাপার। এটা ওনার মাথায় কোথা থেকে এসছে জানি না, কিন্তু সবচেয়ে বড় কথা যে এখানে যে আপনাকে বলে দিচ্ছি, আজ এই চ্যানেল দিগঞ্জটা লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়বে, লক্ষ্মী ভান্ডারের টাকা উনি বাড়াবে। হ্যাঁ উনি বাড়াবে। উনি ঠিক যখন দেখবে যে মানুষের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হচ্ছে, তখন তিনি প্রকাশ্য জনসভায় গিয়ে বলবে মায়েদের আমি আর একটা চমক দিয়ে দিলাম, লক্ষ্মীর ভান্ডার যা আছে সেটা আমি ডবল করে দেখালাম। তার মানে কি? তার মানে কিছু পাইয়ে দিয়ে ভোটটাকে তার নিজের দখলে নিয়ে আসছে। আজকে বলুন তো অঞ্জনদা, যে সমস্ত জায়গাগুলোতে চাকরি বাকরির অবস্থা কি? পশ্চিমবাংলার বেকার ছেলেরা হাজার ছেলে তারা বাইরে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, তারা পরিযায়ী শ্রমিক হয়ে। তাদের জন্য কোনো প্রকল্প আছে? আপনি অন্যান্য স্টেট গুলোতে দেখুন, কর্ণাটকে চলে যান, যে বেকারদের জন্য, বেকারদের যতদিন না তারা চাকরি বাকরি পাচ্ছে ততদিন তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। কেন বাংলার মানুষ ভাতা পাবে না? আজকে উনি যেটা ইলেকট্রিকের কথা বললেন, যে জমিটা পাচারিতে নাকি খনন কার্য করলে পরে যায়, সেখান থেকে কয়লা তোলার পরে ইলেকট্রিকের খরচ কমবে। আমরা না বলি ইলেকট্রিকের খরচ কমবে। আজকে বলুন তো, অন্যান্য থেকে 200 টাকা 200 ইউনিট পর্যন্ত ফিরে দিচ্ছে, কেন আমরা পাবো না? যেখানে আমাদের মূলাঙ্কের পাল্টা। বেশ, আমি জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু বলুন আপনার কি অভিমত? স্বাধীনতার পর থেকে আজকে 70 বছর কেটে গেছে। ঘাটালের মানুষগুলো যে দুর্দশার মধ্যে কাটাতো, সেখান থেকে কেন্দ্র সরকার বা আগে যে সমস্ত রাজ্য সরকার ছিল তাদের কোনো সেরকম সিদ্ধান্ত না নেওয়ার জন্য তারা ভুগছিল। এই জন্য আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কুর্নিশ জানাবো, স্যালুট জানাবো, যে উনি অন্তত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একটা অ্যালোকেশন অফিসিয়ালি ওনার বাজেট প্ল্যানে করেছে। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি জিজ্ঞাসা করেছে যে ভোটের আগে এই যে দান খয়রাতি, এটা পুরো জাতিকে পরজীবী করে তুলছে না তো?
অর্থাৎ যেভাবে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত, কংগ্রেস শাসিত, বাকি আঞ্চলিক দলগুলো শাসিত সমস্ত রাজ্যে যেভাবে ধান খয়রাতি চলছে, তাতে পুরো জাতির মেরুদণ্ড এবং তারা যে পরজীবী হয়ে উঠছে, এটা সুপ্রিম কোর্টেরও যে একটা কনসার্ন, এটার জন্য আমি সুপ্রিম কোর্টকে সাধুবাদ জানাবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্যে যেটা বিরোধী দলনেতা বলেছিল 500 টাকা বাড়বে, ওনার যে প্রেডিকশন হয়, ভবিষ্যৎবাণী উনি একের পর এক করেন, সেটা এবারেও মিলল না। এবং যথারীতি লক্ষ্মীর ভান্ডারের টাকা না বাড়ায় একান্ত ভাবে আমি খুশি হয়েছি এই জন্য, কারণ ওই টাকাটা পথশ্রীতে গেছে এবং পথশ্রী যাওয়ার পরে যে গ্রামের ইকোনমি, সেটা বুস্ট আপ হবে। কারণ রাস্তাঘাট পরিকাঠামো খাতে যদি খরচা হয়, একটা রাজ্যের কিন্তু সামগ্রিক বিকাশ হয়। এবং নদী বন্ধন যে প্রজেক্ট, সেটা হচ্ছে আসলে নদীমাতৃক অঞ্চলের মানুষদের উন্নয়নের জন্য, কোনো নদী বাঁধ বা নদীর পাড় বাঁধানোর জন্য নয়। দ্বিতীয় কথা আমি যেটা বলবো, এই বাজেট থেকে আপনি আরো একবার বিষয়টা মেনশন করুন। সবকিছু সাধারণ দর্শকদের জন্য নদী বন্ধন প্রকল্পে আপনি আপনার মন্তব্যটা আরো একবার বলুন, রিপিট করুন। নদী বন্ধন প্রকল্পটা নদী বাঁধ বা নদীর পাড় বাঁধাইয়ের জন্য নয়, নদী মাতৃক অঞ্চল এবং নদীর আশেপাশে বসবাসকারী যে মানুষ, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এই প্রজেক্টটি করা হয়েছে। এই প্রজেক্টটার মানে কোথাও পাড় বাঁধানো বা ওই গঙ্গার ধারের ভাঙন রোধ করা নয়। আপনারা ভালো করে ডিসক্লেমেশনটা দেখে নেবেন। নদী বন্ধন প্রকল্প হচ্ছে নদীমাতৃক, নদীর উপকূলে বসবাসকারী মানুষদের জীবন এবং মান উন্নয়ন করার জন্য। এবং আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল এবং ট্যাব দেওয়ার ফলে যেটা হবে, যোগাযোগ মাধ্যম হিসেবে তারা যে কাজ করে, সেটাকে বুস্ট আপ করা যাবে। এখনো পর্যন্ত আমরা বাড়িতে যে প্রেগন্যান্সি ডেলিভারি হয়, সেটাকে রোধ করা, বা তাদের যে বিভিন্ন কন্ট্রাসেপটিভ নেওয়া, বিভিন্ন ভাবে মহিলাদের গ্রামোন্নয়নে যে সাহায্যকারী দল হিসেবে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরা কাজ করেন, তাদের মধ্যে নিবিড় যোগ সাধন করার জন্য যে 200 কোটি টাকা দেওয়া হয়েছে, সেটাও যথাযথভাবে সামগ্রিক সামাজিক প্রকল্পের অন্তর্গত। কিন্তু কথা হচ্ছে এখানে কর্মসংস্থান ইজ নট ডাইরেক্ট টু রাজ্য সরকার। ব্যাংকের সুদ, রেপো রেট, গ্যাসের দাম, ভর্তুকি, তেল, এগুলো কেন্দ্র সরকার, বা জিএসটি বা ট্যাক্স যে পরিকাঠামো কেন্দ্র সরকার কমেছে জয়দেববাবু, তার রেপো রেট তো কমেছে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে রেপো রেট কমানোটা কিন্তু আমাদের রাজ্য সরকারের হাতে ছিল না। অর্থাৎ সমস্ত কিছু কেন্দ্র সরকারের অনুগত হয়েই কিন্তু একটা ফেডারেল স্ট্রাকচারে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য সরকারকে বাজেট অ্যালোকেশন করতে হবে। এবং সেই অ্যালোকেশনের মধ্যে ফেডারেল স্ট্রাকচারে এগুলো কিন্তু সমস্ত যুগ্ম তালিকায় রয়েছে। এই যে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো সমস্ত যুগ্ম তালিকা, কৃষি যুগ্ম তালিকায় রয়েছে। সেক্ষেত্রে কেন্দ্র যদি জিএসটি থেকে প্রাপ্ত যে টাকা, সেই টাকা যদি না দেয়, সরি আমি একটা জায়গায় ভুল ইন্টারপ্রেট করলাম, সেটা হচ্ছে কৃষি কিন্তু কখনোই যুগ্ম তালিকায় নয়, কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য যুগ্ম তালিকায় রয়েছে। অর্থাৎ কেন্দ্রকে বাইপাস করে রাজ্য সরকার সবটা করতে পারে না। কিন্তু যদি আপনি রাজ্য সরকারের দেখেন, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এবারে ক্যালেন্ডার প্রকাশ করেছে এবং সেখানে তারা সরকারি নিয়োগের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে দিয়েছেন, কবে কত কোথায় নিয়োগ করবে, কবে কোন পরীক্ষা নেওয়া হবে। সরকারি নিয়োগেরও কিন্তু তারা ফিরিস্তি জারি করেছে। সরকারি কর্মসংস্থান সরকার তৈরি করবে, কিন্তু রেল, ব্যাংক এগুলো কেন্দ্র সরকারি সংস্থা। রাজ্য সরকারি সংস্থায় রাজ্য সরকার কোথায় লোক নিয়োগ করবে তার ফিরিস্তি দিয়ে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। অর্থাৎ কেন্দ্র সরকার সম্মিলিতভাবে যদি কাজ করে, সামগ্রিকভাবে দেশের উন্নয়ন এবং রাজ্যের উন্নয়ন হবে এবং সমস্ত মধ্যবিত্ত মানুষের উন্নয়ন হবে। মূল্যবৃদ্ধি কমানো রাজ্য সরকারের একার হাতে নেই। বেশ, রতন বাবু। তৃণমূলের যিনি জয়দেব বাবু বললেন, না উনি তৃণমূলের নন, উনি রাজনৈতিক বিশ্লেষক। রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক। শূন্য হয়ে যাওয়া
শূন্য হয়ে যাওয়া হ্যাট্রিক করা দিল্লিতে সেই রতন বাবুর স্পর্ধাটা আমি মেনে নিতে পারলাম না। আরে দিল্লিতে হ্যাট্রিক করেছে, উনি ভুল করে বলেছেন জয়দেব বাবু, উনি ভুল করে বলেছেন হয়তো। আগে জেনে বুঝুন। আরে আপনি তো দিচ্ছেন অপার্থিব বাবু, আসছি এক এক করে আমি অবশ্যই বলার সুযোগ দেবো, প্লিজ রিব্যাট করার সুযোগ পাবেন অপার্থিব বাবু। জয়দেব বাবু প্লিজ, জয়দেব বাবু বলার সুযোগ দেবো, বলার সুযোগ দেবো। জয়দেব বাবু প্লিজ, অপার্থিব বাবু বলার সুযোগ দেবো। জয়দেব বাবু প্লিজ, জয়দেব বাবু প্লিজ, লজ্জা করে না? জয়দেব বাবু আমাকে শোনা যাচ্ছে, অপার্থিব বলার সুযোগ দেবো বলার সুযোগ দেবো। জয়দেব বাবু প্লিজ, জয়দেব বাবু উনি ভুল করে বলেছেন হয়তো, আমি আসছি অপার্থিব বাবু বলার সুযোগ দেবো। জয়দেব বাবু কটাক্ষ করছে, জয়দেব বাবু উনি হয়তো ভুল করে বলেছেন, আমি বলার সুযোগ দেবো, অপার্থিব বাবু বলার সুযোগ দেবো। হ্যাঁ বলুন অপার্থিব বাবু, আপনি বলুন। রতন বাবু আসছি আপনার কাছে, অপার্থিব বাবু বলুন। বলছি দেখুন, আজকে এখানেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের রাজনৈতিক বিশ্লেষক আজকে যিনি আছেন, ওই দাদা নিরপেক্ষ সত্য কথা বললেন, সেটাও ওনাকে করে দিলেন একটা দলের সমর্থক। তাহলে আপনি বলুন আজকে এই জায়গায় ঘাটার মাস্টার প্ল্যান কি, ওটা কি আমার আপনার হবে না ওটা মানে সব থেকে গরিব মানুষের উপকার সাধারণ? উনি যে কটা কথা বললেন একদম নিরপেক্ষ, অরিজিনালি উনি বিশ্লেষক একজন। আজকে আমি সাধুবাদ জানাই ওনাকে, আর উনি করে দিলেন ওনাকে তৃণমূল। তাহলে আজকে এই জায়গাতে বুঝুন যে ওনাদের মন মানসিকতাটা কিরকম, ওনারা ভালো কাজ দেখতে পারবেন না। বুঝতে পেরেছি, রতন বাবু আমি আবারও বলছি, আমি যখন ইন্ট্রোডিউস করেছি অপার্থিব বাবু বুঝেছি, প্লিজ আমি রতন বাবুর কাছে যাবো। রতন বাবু আমি প্রথমেই অপার্থিব বাবু আমি আবারও বলছি, প্লিজ যে দুর্দশা হয়েছিল অপার্থিব বাবু, তার মাস্টার প্ল্যান কয়েক কোটি মানুষ উপকৃত হবেন পরোক্ষভাবে। আজকে সেই জায়গাগুলো না দেখে আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, বুঝতে পেরেছি আমরা। অপার্থিব বাবু প্লিজ, রতন বাবু আপনাকে যখন আমি যখন ইন্ট্রোডিউস করি তখন আমি বারবার বলে দিয়েছিলাম জয়দেব বাবু রাজনৈতিক বিশ্লেষক। আমি জানি না আপনি এটা বুঝে বললেন নাকি না বুঝে বলেছেন। যদি আপনি বুঝে বলে থাকেন তাহলে এইভাবে কাউকে পার্সোনাল অ্যাটাক করবেন না রতন বাবু। আপনি আপনাদের চ্যানেল আমি সরি বলছি, আমি ওনার রাজনীতি মানে অর্থনৈতিক বিশ্লেষক আমি এটা বুঝতে পারিনি। আমি তো বলে দিচ্ছি যে আমি সরি বললাম, কিন্তু উনি যেভাবে বললেন কথাগুলো, হ্যাঁ আমি ঘাটাল যেরকম মাস্টার প্ল্যানের কথাটা উনি বললেন, তাতে সুনাম করলেন রাজ্য সরকারে একজন বিশ্লেষক হিসেবে, তো ভালো দিক মন্দ দিক দুটোই আমরা আশা করবো যে ওনার কাছ থেকে জানতে। এখানে উনি গঙ্গার ভাঙনের জন্য 200 কোটি টাকা, সেটা নিয়ে উনি কিছু বললেন না, যে গঙ্গার ভাঙনের জন্য প্রাকৃতিক বিপর্যয় 200 কোটি টাকায় জয়দেব বাবু না জয়দেব বাবু প্লিজ পার্সোনাল অ্যাটাক নয়। জয়দেব বাবু আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, জয়দেব বাবু আপনাকে ব্যাটল করার সুযোগ দিয়েছিলাম, প্লিজ জয়দেব বাবু বলার সুযোগ পাবেন। রতন বাবু বলুন বলুন। আজকে ঠান্ডা ঘরে বসে খাতা কলম নিয়ে বাজেট তৈরি করা যায়, কিন্তু বাস্তবকে কিন্তু অস্বীকার করা যাবে না। পশ্চিমবাংলার যে অবস্থা সাধারণ মানুষের, সেই অবস্থা থেকে এই সরকার কোন রকম সুবিধা দিতে পারেনি। আমরা এই প্রসঙ্গে বলতে চাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে ধরনের বাজেট হয়েছে সেখান থেকে কোনো সুধার কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। চাকরি বাকরি একেবারে নাই। দুর্নীতি করার জন্য, শুধুমাত্র দুর্নীতি করার জন্য এই বিভিন্ন খাতে 200 কোটি 500 কোটি এরকম টাকা দিয়ে কিন্তু বুঝতে পেরেছি রতন বাবু। আমি আলিবাবুর কাছে যাব, বুঝতে পেরেছি রতন বাবু, আমি আলিবাবুর কাছে যাবো। আলিবাবু বলুন। দেখুন, বলার মধ্যে যেটা বিষয় সেটা হচ্ছে আমার নেতা মাননীয় শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছেন এই বাজেট একটা সাধারণ মানুষের পরিপন্থী একটা বাজেট। এই বাজেট হচ্ছে তৃণমূলের ক্যাডারদের পোষার বাজেট। তৃণমূল এই বাজেটের মাধ্যমে উপকৃত হবে। কিরকম? যেমন ধরুন বাংলার বাড়িতে যে টাকা ব্যয় করা হয়েছে, এই টাকা কারা পাবে? তৃণমূলের ক্যাডাররাই পাবে। কারণ যাদের দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, বাড়ি আছে, পাকা বাড়ি আছে, তাদেরকেই এই বাড়িগুলো দেওয়া হয়েছে। এই যে সাম্প্রতিক যে 11 লক্ষ বাড়ি এখানে অনুমোদন করা হয়েছে, তার প্রথম কিস্তিতে যদি পর্যালোচনা করা যায়, সব তৃণমূলের লোকেরাই এই বাড়িগুলো পেয়েছে। বিজেপি
কংগ্রেস বা বাকি দল তারা কিন্তু কোনো গরিব মানুষ এই সুযোগটা পায়নি। সেই জন্য এটা তৃণমূলের কর্মীদের পোষার জন্য যে বাজেট, বাৎসরিক বাজেট, সেটাই বাজেট। এখানে কর্মসংস্থান হয়নি কেন? কর্মসংস্থান হলে অন্য দলের ছেলেমেয়েরা, উপযুক্ত ছেলেমেয়েরা তারা চাকরি পাত, কিন্তু সেইটা রাখা হয়নি। আর একটা যেটা বলা হয়েছে যে ওই আপনার ঘাটাল মাস্টার প্ল্যান্টের কথা বলা হলো। আচ্ছা, ঘাটালে কে রয়েছে? দেব রয়েছে। দেব কিছুক্ষণ আগে অয়নবাবু আপনি বলছিলেন, যখনই আমি বালুরঘাট রায়গঞ্জের কথা বলছি তখনই আপনি বিজেপির এমপিদের কথা বললেন, কিন্তু ঘাটালটা কিসের জন্য? ঘাটালটা দেবের জন্য। দেবকে, দেব হলো তৃণমূলের একজন এমপি। ওই একই বিষয় এখানে, কিন্তু কুচবিহারের বা উত্তরবঙ্গের যে তিস্তা প্রকল্প, সেই তিস্তা প্রকল্পের গল্প নেই। অর্থাৎ আপনি যখন এই উদাহরণটা টানলেন, না এই উদাহরণটা যখন আপনি টানলেন আলীবাবু, তার মানে আপনি মেনে নিলেন তো যে আপনারা এটা করছেন? উত্তরবঙ্গ, তার মানে আপনারা এটা করছেন, উত্তরবঙ্গ বঞ্চিত হয়েছে। এই বাজেট আলীবাবু আপনি, তৃণমূলের, আলীবাবু প্রথমত তো আমার নাম অয়ন নয়, আমার নাম অঞ্জন। প্রথমত আলীবাবু আমার নাম অয়ন নয়, অঞ্জন। আর দ্বিতীয়ত আমি যখন এই উদাহরণটা টানলাম তখন যখন আপনি ঘাটালের সঙ্গে তুলনা টানলেন, তার মানে আপনিও কোনো একটা জায়গায় মেনে নিলেন যে বিজেপি সাংসদ যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে বিজেপির উন্নয়ন থাকবে, আর বাকি জায়গায় যেহেতু ভোটের দিক থেকে কম রয়েছে তাই জন্য তারা উন্নয়নটা পাবে না। হ্যাঁ কি না? না, সেই রকম বিষয় নয়, সেই রকম বিষয় নয়। এই জাতীয় বাজেটের মধ্যে আপনারা দেখেছেন সার্বিকভাবে ওই কেরলেও টাকা দেওয়া হয়েছে, বাংলাতেও টাকা দেওয়া হয়েছে, সব রাজ্যেই, বিজেপি রাজ্য শাসিত রাজ্যগুলো তো একই টাকা দেওয়া হয়েছে। সেই জন্য বিজেপি সরকার সবাইকে নিয়ে ভারতবর্ষের 142 কোটি মানুষের উন্নয়নের জন্য এই বাজেট করেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস শুধু তাদের কর্মী পোষার জন্য, ক্যাডারদের ধরে রাখার জন্য এই বাজেটটা করেছে। তাহলে আলীবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদে একটি মন্তব্যকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? আমি শুধু সেই মন্তব্যটা একটু আপনাদের সামনে রাখবো। আমি নিজেই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে কি বলেছিলেন আমার মনে রয়েছে। তিনি বলেছিলেন যে 12 লক্ষ টাকার উপর আপনারা এই ইনকাম ট্যাক্সটাকে ফ্রি করছেন, অন্য দিক থেকে ঘুরিয়ে আপনারা এই বাজেটের মধ্যে এই যা বাজেট আপনারা পেশ করেছেন, উল্টো দিক থেকে আপনারা ঠিক মধ্যবিত্ত থেকে টাকাটা তুলে নিচ্ছেন। কিভাবে? তার কারণ সব কিছুতে জিএসটি রয়েছে, ট্যাক্স রয়েছে। এরকমভাবে 98,000 টাকা আপনারা তুলছেন, একথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি ডিফেন্ড করবেন? আমাকে বলছেন? হ্যাঁ আলীবাবু, আপনাকে বলছি। না, যেটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলেছে সেটা তো আমরা এখান থেকে শুনিনি। আপনার কথা অনুযায়ী যেটা শুনলাম সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কথা বলেননি, কারণ একজন পার্লামেন্টারিয়ান হিসাবে তার যে ধরনের কথা বলতে চেয়েছিলেন তিনি, সেই কথাগুলো বাজেট অধিবেশনের সময় এগুলো বলার কথা না। যেটা সার্বিকভাবে যদি উনি বলেননি, এটা আমরা মেনে নিলাম, কিন্তু সার্বিকভাবে বলেনি। বিশেষ বলার চেষ্টা করেছেন যেটা কেন্দ্রীয় বাজেটে তার বক্তব্য কোনো ক্রমে অনুমোদনযোগ্য নয়। কিন্তু এটা আমরা দেখলাম বাংলার বাজেটের ক্ষেত্রে, যেটা দেখলাম সম্পূর্ণ কৃষক বিরোধী বাজেটে পরিণত করেছেন। কর্মসংস্থান বিরোধী বাজেট, পর্যটন বিরোধী বাজেট। কি বাজেট এটা একটা সম্পূর্ণ, মানে এটা কি বলবো, সাধারণ মানুষকে একটা ধোঁকা দেওয়ার জন্য যে বাজেট, এই বাজেট রাজ্যে থাকলে কি বাজেট পেশ করতেন? আমরা মানবো না। পশ্চিমবাংলার সাধারণ মানুষ এই বাজেট বিজেপি রাজ্যে বাজেটের ক্ষেত্রে কি পেশ করতো যদি বিজেপি থাকতো? দেখুন, রতনবাবু আসছি, আলীবাবু কি পেশ করতেন যদি আপনারা রাজ্যে থাকতেন? তাহলে কি বাজেট পেশ করতেন যেটা তৃণমূল কংগ্রেস পারল না? না, কারা? আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতাম, এই বাজেট জনমুখী বাজেট হতো। এই বাজেট পশ্চিমবঙ্গের মানুষের জন্য বাজেট হতো। এই বাজেট মাত্র 2 কোটি মানুষের বাজেট করেছে, 11 কোটি মানুষের বাজেট করেনি। আচ্ছা বেশ, আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু বলুন, সংক্ষেপে বলুন, আমি জয়দেব বাবুর কাছে যেতে হবে। বলুন। বলতে 25 লক্ষ ভুয়ো জব কার্ড আছে পশ্চিমবাংলায়, কেন্দ্রীয় যে অর্থমন্ত্রী বলেছেন, এবং 100 কোটি টাকা নাকি ওই 100 দিনের কাজে বা মিড ডে মিলের টাকা এই সরকার লুটপাট করেছে, হিসেব পায়নি। দেখুন, একটা কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে সেই টাকার ওরা হিসেব পায়নি, এবং রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও আমরা কিন্তু আবাস যোজনার টাকা এসব দিচ্ছি। অঞ্জনদা, শুধুমাত্র দান খয়রাতি করে একটা রাষ্ট্রের কখনো উন্নতি করা যাবে না। যদি না এই রাষ্ট্র কিছু ন্যায়বান মানুষকে তার দলে
টানতে না পারে, আজকে গোটা দলটা দুর্নীতিতে ঢেকে গেছে। কারণ কি জানেন, যত ডেভেলপমেন্টের টাকা আজকে আপনি বলুন তো, প্রত্যেকটা পঞ্চায়েতে চলে যান, 100 দিনের কাজের দেখবেন কিভাবে দুর্নীতি হচ্ছে নিচু তলা থেকে। এই দুর্নীতির কারণে সাধারণ মানুষ কিন্তু সেই টাকার বেনিফিট পাচ্ছে না। সেই কারণে অঞ্জন দা শুধুমাত্র 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে 1000 টাকাটা কিন্তু আমার সাধারণ গরিব মানুষ যাচ্ছে। সেই পাওয়ার জন্য মানুষ কিন্তু তাকে ভোটে নির্বাচিত করছে, ওর বাইরে অন্য কিছু না। আজকে আপনি রাস্তার কাজ বলুন, যেদিকটা রাস্তাগুলো যেদিন রাস্তা তৈরি হচ্ছে তারপর দিন অপার্থিববাবু প্লিজ, আপনি আপনার এলাকাতে চলে যান, দেখবেন পানীয় জলের ট্যাপগুলোতে জল আসে না। অপার্থিববাবু আপনি প্লিজ মিউট করুন, ট্যাপগুলোতে জল আসে, মানুষ জল পায় না। একটু মিউট করুন সাউন্ডটা। টাকা টেন্ডার কারা পাবে? তৃণমূলের নেতারা পাবে। আজকে জেলা পরিষদে চলে যান, জেলা পরিষদে যত টেন্ডার হচ্ছে সেই টেন্ডার গুলো সব তৃণমূলের নেতারা পাচ্ছে। তার বিনিময়ে কি হচ্ছে? তার বিনিময়ে কিন্তু সাধারণ মানুষ তার যে ডেভেলপমেন্টের সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছে না। এই কারণে, এবং এইগুলো কিন্তু দেখার দায়িত্ব কিন্তু সরকারের। কিন্তু সরকার কি করছে? কারণ সেখান থেকে একটা কাটমানি পাচ্ছে। আর পরিশেষে একটা কথা বলি অঞ্জনদা, আমরা যারা সাধারণ মানুষ আমরা চাবো যে সরকার সাধারণ মানুষকে শুরু হবে, যারা অত্যন্ত গরিব মানুষ, কি বলবো অঞ্জনদা, তাদের কিন্তু অবস্থা খুব খারাপ। এই বাজেটে তাদের কোনো রকম প্রভাব পড়বে না। কারণ যতক্ষণ না সাধারণ মানুষ দৈনন্দিন জিনিসপত্র যতদিন না দাম কমাতে পারছে, কেন্দ্র সরকার বলুন আর রাজ্য সরকার বলুন, মানুষ কিন্তু সেখানে পাবে না। কারণ সমস্ত জায়গায় কিন্তু দুর্নীতিতে ঢুকে গেছে। সকল ডেভেলপমেন্টের টাকা দিই, নিচে যদি দুর্নীতি করে, সেই দুর্নীতি করার জন্য কিন্তু এই রাষ্ট্রকে ন্যায়বান মানুষ তৈরি করতে পারেনি। এই রাষ্ট্রটা একেবারে বুঝতে পেরেছি। একেবারে অন্তিম রাউন্ডে রয়েছে, আপনাদের চারজনকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো অপার্থিব বাবুকে। অপার্থিব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমি বলবো যে ওনারা যেটা আমাদের আলী সাহেব তো মুখে বলেই দিলেন যে আজকে আমার নেতা যা বলে দিয়েছে তাই বলবো। ওনাকে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে উনি সেটা বলে দিলেন। আজকে আমরা তো কোনো কিছু করিনি, সেই জন্য যে গত কয়েকদিন আগে যে 6টা উপনির্বাচন হলো, মাদারিহাট ওনাদের ছিল, সেটাও আজকে সেখানকার মানুষ প্রায়শ্চিত্ত করে নিলেন যে না, আমরা যে ভুল করেছি ভুলটা সংশোধন আমরা করে নিই। তারা সেই ঠিক জায়গাতে চলে গেলেন। তাহলে এত কিছু করার পরেও আজকে দেখছেন যে সেই জায়গাতে ঘুরে ফিরে যেখানে ওনারা ছিলেন সেই জায়গাটাতেই মানুষ সেখান থেকে ওনার থেকে তাড়িয়ে দিচ্ছে, খারাপ কথাই বলতে গেলে। তারপরে ওনারা বলছেন যে পশ্চিমবাংলার মানুষের জন্য কিচ্ছু করা যাচ্ছে। আমাদের তো গণদেবতার আদালতে বিচারটা হচ্ছে। এই কয়েকদিন আগে আপনার সমবায় নির্বাচন হলো আপনার ওই মেদিনীপুরে, সেন্ট্রাল ফোর্স দিয়ে সমবায়ের নির্বাচন হলো। হাসিও পায়, জিরো হয়ে গেলেন, শূন্য হয়ে গেলেন। তাহলে কি বল, সেন্ট্রাল ফোর্স তো করাচ্ছে ভোটটা। এরপরেও যদি ওনারা বলেন যে বাংলার মানুষ আমাদেরকে চায় না, আর উনি বাংলার বাড়ির কথা মাঝে মাঝে বলছিলেন, এটা কেন্দ্র দেয়নি, এটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি, বাংলার মানে পয়সা থেকে এটা দেওয়া হয়েছে। এবং অনেক আপনাদের কাছে অনেক লিঙ্ক আছে, দেখবেন যে বিজেপির সদস্যরা বলেছেন, না আমি পেয়ে ধন্যবাদ, বিজেপির প্রধান একজন, সেইগুলো হয়তো আমার কাছে তথ্যটা এখন নাই, যে না আজকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, নিরপেক্ষতার সঙ্গে এটা দেওয়া হয়েছে। কাজেই ওনারা কিচ্ছু দেখতে পাবেন না, নেতা যেটা বলে দিয়েছেন সেটা বলছেন। বেশ, আমি আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। পূর্ণ হতাশাপূর্ণ বাজেট, এই বাজেট কৃষক বিরোধী বাজেট, এই বাজেট পশ্চিমবঙ্গের সরকার যে বাজেটটা রেখেছেন এই বাজেট বেকার বিরোধী বাজেট। এই বাজেটে যে আপনার বাংলার বাড়ির কথা বলা হয়েছে, এই বাজেটে যে প্রকল্পগুলোর কথা বলা হয়েছে, এটা মূলত তৃণমূলদের তাদের যে ক্যাডার, এই ক্যাডারদের পোষার জন্য এই বাজেট করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমরা চাই পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডারের বিকল্প হিসাবে আমরা ক্ষমতায় আসলে, বিজেপি ক্ষমতায় আসলে আমরা ভাগ্যশ্রী প্রকল্প আমরা চালু করব, যেখানে 4,000 টাকা করে প্রতি মাসে আমার মা বোনেরা সেটা পাবেন। একই সঙ্গে বাংলার বাড়িকে আবাস যোজনার মাধ্যমে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আমরা বাংলার বাড়িকে ট্রান্সফার করে সারা ভারতবর্ষে যেরকম আবাস যোজনা রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে
সারা ভারত বাংলাতেও আমরা যে টাকা স্যাংশন, সেই স্যাংশনের টাকা সমস্ত মানুষকে আমরা বন্টন করব। এই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট বলে আমাদের কাছে মনে হয়। বেশ, আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। সারা বাংলা জুড়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিভাবে এই সরকার লুট করেছে এবং সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে 1,48,200টি সম্পত্তি আছে, সেখান থেকে মুসলিম সমাজের যে উন্নয়ন করা সম্ভব এই সরকার সেদিকে ভাবেনি। সবচেয়ে বড় কথা অঞ্জনদা, পশ্চিম বাংলা জুড়ে যে হারে বেকারের সংখ্যা বাড়ছে, শিক্ষিত ছেলেরা পশ্চিম বাংলা ছেড়ে বাইরে চলে যাচ্ছে অভাবের কারণে, সেই দিশা কিন্তু এই বাজেটে আমরা দেখতে পাইনি। কলকারখানা, শিল্প, এই বাজেটের মধ্যে কিন্তু আমরা সেগুলো কোনো বিন্দু মাত্র চিহ্ন দেখতে পাইনি। স্বাস্থ্যের জন্য কোনো রকম আমরা এই বাজেটে দেখতে পাইনি। শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, কলকারখানা নাই, বেকার ছেলেদের জন্য কোনো সুরাহা কিন্তু এই বাজেটে আমরা দেখতে পাইনি। তাই আমরা জাতীয় কংগ্রেস যারা আছি, আমরা পশ্চিম বাংলার যুব সমাজকে বলতে চাই যে এই সরকার যতক্ষণ না পশ্চিম বাংলা থেকে আমরা সরাতে পারবো ততক্ষণ বেকারদের কোন রকম সমস্যার সমাধান হবে না। তাই আপনারা আগামী দিনে জাতীয় কংগ্রেসের প্রতি আপনারা ভরসা রাখুন। পোস্টার হয়ে থাকবেন জাতীয় কংগ্রেস, এই পোস্টার হয়েই থাকতে হবে, ওই ভোটটাই শুরু থাকবে জাতীয় কংগ্রেস, আর কিছু হবে না। অপার্থিবাবু প্লিজ, আমি জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। 2026-এর লক্ষ্যে কিন্তু এই বাজেট করা হয়নি এবং এর ফল তৃণমূল কংগ্রেসকে ভুগতে হবে। তৃণমূল কংগ্রেস কিন্তু টিকে রয়েছে মায়েদের ভোটে, বোনেদের ভোটে, যেটা লক্ষ্মীর ভান্ডারে ট্রান্সলেট করা হয় এবং ট্রান্সফর্ম হয়। সেক্ষেত্রে বিজেপি যেভাবে কাউন্টার নিচ্ছে 3,000, 4,000, 5,000 টাকা দেবে, সেক্ষেত্রে যদি আরেকটা যে বাজেট হবে 2026-এ বা 25-এর পরে শেষের দিকে, 26-এর গোড়ায়, সেখানে যদি লক্ষ্মীর ভান্ডারকে 3,000, 3,500, 4,000-এর প্রতিশ্রুতি না থাকে, তাহলে একটা ল্যান্ডস্লাইড কিন্তু ফল হবে, যেখানে সাপোর্টটা কিন্তু অন্য জায়গায় সুইপ করবে। এবং ডাইরেক্ট বেনিফিটের জন্যই আজকে তৃণমূল সরকার টিকে রয়েছে। ডাইরেক্ট বেনিফিটে কৃষক বন্ধুতেও টাকা বাড়েনি এবং লক্ষ্মীর ভান্ডারেও টাকা বাড়েনি, এবং আরো কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, স্বাস্থ্য সাথীর যে স্ল্যাব 5 লাখ থেকে 10 লাখ হয়নি। অতএব যদি এই বাজেটটাই থাকে 2026-এ, তৃণমূল সরকারের ফল কিন্তু খুব খারাপ হবে। অন্তত লক্ষ্মীর ভান্ডারের টাকা না বাড়ালে তৃণমূল সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না। এবং যেখানে বিজেপি বিরোধী দল তারা বারবার বলছে আমরা 3 লাখ টাকা দেবো বাংলার আবাস বা প্রধানমন্ত্রী আবাস যোজনায়, এবং আমরা ভাগ্যশ্রী অন্নপূর্ণা যোজনায় 4-5 হাজার টাকা মায়েদের দেব, সেই জায়গাটার যে গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটাই কিন্তু তৃণমূল সরকার খুব নাস্তা নাবুদ হবে যদি না নিজেদের রেকটিফাই করে। 2026-এর লক্ষ্যে এই বাজেট হয়নি, সেটা তৃণমূলকে বেগ দেবে। অপার্থিবাবু আর সময় দিতে পারছি না, কিছু বলতে চাইছেন? বলুন বলুন বলুন। একটু এক সেকেন্ড, আমি বলছি উনি যে বললেন আমাদের এই লক্ষ্মীর ভান্ডারকে বললেন এটা শেষ করে দেয়া, ওনারা আমাদের নামটা পাল্টে ভাগ্যশ্রী করবেন। সবটাই নকল, সারা বাংলা ছাড়া সমস্ত রাজ্য আমাদেরকে নকল করছে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে নকল করে চলছে। আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লড়াই রয়েছে। আপনাদের 4 জনকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনারা স্ক্রিনে থাকুন। আমি একটি কথা বলতে চাই আপনাদের, একটু শুনে নিন। আপনারা প্রত্যেকেই শেষ বেলাতে এসে ভাতা নিয়ে অনেক রকম কথা বললেন। রতনবাবু একটু থাকুন। ভাতা নিয়ে অনেক রকম কথা বললেন, কেউ বলছেন লক্ষ্মীর ভান্ডার, কেউ বলছেন ভাগ্যশ্রী, সাধারণ মানুষের জন্য করছেন, খুব ভালো, খুব ভালো। কিন্তু জয়দেব বাবুর একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাতা। সুপ্রিম কোর্টও যেখানে আলোকপাত করছেন, বলছেন ভাতা সত্যি কি সাধারণ মানুষকে আরও বেশি সুঠাম করছে, আরও বেশি শক্তিশালী বানাচ্ছে, নাকি মেরুদণ্ড হারিয়ে দিচ্ছে এভাবে? তার কারণ এই হেলিয়ে দেওয়া মেরুদণ্ড এক সময় গিয়ে শুধুমাত্র দাসত্ব করতে পারবে, কিন্তু শেষ বেলায় সত্যিই কি তারা নিজস্ব বলে দাঁড়িয়ে থাকতে পারবে? আপনাদের প্রত্যেককে প্রশ্নটা থাকলো, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা তৃণমূল সমর্থক হতে পারেন, কংগ্রেস সমর্থক হতে পারেন, বিজেপি সমর্থক হতে পারেন, কিন্তু শেষ বেলায় আপনারা প্রত্যেকে মানুষ, এবং আপনাদের বাড়িতে আপনারা কি ভাবেন সেটাই আপনাদের শেষ ভাবনা হওয়া উচিত। তার কারণ সাধারণ মানুষ ভাতা দিয়ে কি সত্যিই চলতে পারবে? একটু সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের সামনে রাখছি। সাধারণ মানুষ, ধরুন আপনাদের বাড়িতে একজন করে মহিলা রয়েছে, এবং সেই মহিলা লক্ষ্মীর ভান্ডার পেতে পারে, ভাগ্যশ্রী পেতে পারে, কিন্তু শেষ বেলায় যদি আপনাদের বাড়িতে যে চালটা তৈরি হবে তার জন্য যদি কর্মসংস্থান না থাকে, তাহলে কি করবেন? সত্যি কি ভাতামুখী হওয়া দরকারি, নাকি একটু নিজের পায়ে দাঁড়ানো?
এই প্রশ্ন দিয়ে আজকে শেষ করছি। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।